সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস নিব ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2021 সালের ক ইউনিটে ফিজিক্স পার্টের উপর। ফিজিক্স পার্টে এমসিকিউ প্লাস রিটেন দুইটার উপরই ক্লাস নিব। এমসিকিউ এবং রিটেন সলিউশন করার সাথে সাথে আমরা বেসিকটাও বোঝার চেষ্টা করব। তো শুরুর দিকে আমরা শুরু করব, সেটা হলো এমসিকিউ থেকে। তো দেখো, এমসিকিউতে প্রথম যে কোশ্চেনটা, একটা সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ হলো ইউ0। পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, ধারকের সঞ্চিত শক্তি কত হবে? অর্থাৎ প্রথম দিকে সঞ্চিত শক্তি ছিল ইউ0, পরবর্তীতে তার সঞ্চিত শক্তি আগের চেয়ে কত গুণ হবে সেটা বলছে। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা এভাবে দুইটা পাত ধারকের কথা ভাবলাম। দুইটা সমান্তরাল পাত, একটা হলো এ আর একটা হলো বি। এই পাশে ধরে নাও পজিটিভ চার্জ, এই পাশে ধরে নাও নেগেটিভ চার্জ। তো এই পাতে আমি ধরলাম প্লাস কিউ, এই পাশে ধরলাম আমি মাইনাস কিউ। তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে ধরলাম আমি কত? ডি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মধ্যবর্তী দূরত্বকে কী ধরছি? ডি। আর প্লাস কিউ মাইনাস কিউ, তার মানে এখানে বিভব ক্রিয়েট হবে, সেই বিভবকে ধরলাম আমি কত? ভি। তাহলে এই কন্ডিশনের ভিতর সঞ্চিত শক্তির রাশিমালা ইউ0 হাফ সি বি স্কোয়ার, এটা আমরা জানি। পরবর্তীতে কী বলছে? দূরত্ব যদি দ্বিগুণ হয়, আমরা জানি দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে ধারকত্ব এবং বিভব দুইটাই পরিবর্তিত হবে। ধারকত্ব এবং বিভব কী হবে? দুইটাই পরিবর্তিত হবে। তাহলে আমরা দেখি, আমরা দূরত্ব দ্বিগুণ করলাম, এই পাশে আগের মতোই পজিটিভ, এই পাশে নেগেটিভ। এখন এখানে যে বিভবটা ক্রিয়েট হবে সেটাকে আমরা ধরলাম ভি প্রাইম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তড়িৎ প্রাবল্যের যে বলরেখাগুলা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, অর্থাৎ পজিটিভ থেকে লম্বভাবে বেরোবে, নেগেটিভে লম্বভাবে প্রবেশ করবে। এখানেও ঠিক একই রকম হবে। এখানে থেকে তোমার একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি দূরত্ব যাই করি না কেন, এই ভিতরে প্রাবল্যের মানের কোনো পরিবর্তন হবে না। আবার এখানেও প্রাবল্যের মান, এটা আর এটার প্রাবল্যের মান সমান হবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমি কিছু কথা লিখতে পারি। যেমন সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি কল আমরা জানি ε0 এ বাই ডি, অর্থাৎ এটাকে আমরা কী মাধ্যম কল্পনা করলাম? বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। এখানেও আমরা বায়ু বা শূন্য মাধ্যমের কথা ভেবে নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ, আসতে আসলে আমার ε0 এ বাই ডি। একটা অপশন আমাদের গেল। আবার যেহেতু এখানে প্রাবল্য সুষম, সেই ক্ষেত্রে আমরা জানি ই ইকুয়াল ভি বাই ডি। তাহলে ভি ইকুয়াল আমরা কত পাইতেছি? দেখো, ইডি। তার মানে আমি এখানে লিখলাম ইডি হোল স্কোয়ার। তার মানে দেখো ইউ0 অর্থাৎ সঞ্চিত শক্তি যে রাশিমালাটা, সেটা আমরা পাইলাম। এখন তুমি যদি এই অবস্থায় লিখতে চাও, কোন অবস্থায় লিখবা তুমি? এই অবস্থায়। সেই ক্ষেত্রে আমাদের এটাকে আমরা এবার মুছে দিব। ওইটার জন্য আমরা সঞ্চিত শক্তিকে ধরলাম আমরা ইউ। তাহলে আমরা লিখতে পারি হাফ, দূরত্ব যদি দ্বিগুণ করি তার ধারকত্ব পরিবর্তিত হবে সি প্রাইম, তার বিভব পরিবর্তন হয়েছে ভি প্রাইম স্কোয়ার। তাহলে দেখো এখানে হাফ সি প্রাইমের পরিবর্তে আমি কত লিখতে পারি? সি প্রাইম ε0 এ বাই 2d। এখন দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2d। তার মানে আমরা লিখলাম ε0 এ বাই 2d। এবার আসো বিভবের ক্ষেত্রে যাই আমরা। দুইটা পার্টেই প্রাবল্য সুষম, তাহলে ই ইকুয়াল আমরা লিখতে পারি ভি বাই 2d। তাহলে ভি ইকুয়াল কত আসতেছে দেখো তুমি? ই ইন্টু 2d। তার মানে এই মানটা আমরা এখন এইখানে বসে দিব। এই ক্ষেত্রে আমাদের বিভব দর্শী কত? আমরা ভি প্রাইম। তাহলে ভি প্রাইম ইকুয়াল কত পাইছি আমি? ই ইন্টু 2d। তাহলে এখন আমাদের সুবিধার্থে এটা আমরা মুছে দিই। তাহলে দেখো এখানে আসতেছে 2e ডি হোল স্কোয়ার। তাহলে এখানে থেকে কী করা যায় সেটা দেখো। তাহলে হাফ, এখানে আমি লিখলাম ε0 এ বাই আসতেছিল আমার 2d, আর এখানে আসতেছিল আমার 4 ই স্কোয়ার
ডি স্কোয়ার। আবার এখানে থেকে আমি লিখতে পারি স্কোয়ার ডি স্কোয়ার। এখানে থেকে দেখো এখানে 2 আছে, আমি কাটলাম, তাহলে আমার এখানে থাকবে কত? শুধু 2। তার মানে পরিবর্তিত অবস্থায় বিভব শক্তি পাচ্ছি হলো আমি হাফ। তারপরে কত পাচ্ছি দেখো তুমি, এপসাইলন নট এ বাই হলো আমার ডি, এখানে আছে ইন্টু 2 স্কোয়ার ডি স্কোয়ার। এই পর্যন্ত আমরা পাইলাম। এখন আবার এই 2টাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমি আনলাম সামনে ইন্টু হাফ এপসাইলন নট এ বাই হলো ডি ইন্টু স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে আমরা ওইটা পেলাম। আমি এখানে ডি ডি কাটাকাটি করি নাই, এখানেও ডি আর ডি কাটাকাটি করি নাই। এখন তুমি এখানে থেকে একটা জিনিস লক্ষ্য করো, ইউ নট ইকুয়াল হাফ এপসাইলন নট এ বাই ডি স্কোয়ার ডি স্কোয়ার। এখানে হাফ এপসাইলন নট এ বাই ডি স্কোয়ার ডি স্কোয়ার, এইটাই মূলত কি আমার ইউ নট। তার মানে এইটার পরিবর্তে আমি কি বসাতে পারি? ইউ নট বসাতে পারি। তাহলে দেখো আমার কি আসতেছে 2 ইউ নট। তার মানে দেখো তুমি দূরত্ব দ্বিগুণ করার প্রেক্ষাপটে সেখানে সঞ্চিত শক্তির পরিমাণ পূর্বের চেয়ে কি কয় গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। পূর্বের চেয়ে কয় গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। এখন আমরা 2 নম্বর কোশ্চেনে যাব। কয় নম্বর কোশ্চেনে যাব? 2 নম্বর। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি এমসিকিউ এর। কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে বা কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? তাহলে দেখো, ধরে নাও এটা একটা গোলক, সেটাকে তুমি কি আধান বিশিষ্ট? কিউ আধান বিশিষ্ট। তার মানে এটা কিউ আধান বিশিষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাকে তুমি কিসের সাহায্যে করবা? অপরিবাহী সুতা। তার মানে এটা হলো আমার অপরিবাহী সুতা। তাকে কিভাবে ঘোরাবা? বৃত্তাকার পথে। এই কন্ডিশনে এই আধানটি, ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে সেটাই আমাদের বলছে। তাহলে আমরা দেখি আই ইকুয়াল কিউ বাই টি, আমরা এটা জানি। এখন আসো যে এই টি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল টি। আবার আমরা জানি ওমেগা কৌণিক বেগ, ওমেগা ইকুয়াল কত? 2 পাই বাই টি। তাহলে দেখো এই টি এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? 2 পাই বাই ওমেগা। তার মানে আমরা পাইলাম আই ইকুয়াল কিউ বাই টি, ওমেগা ইকুয়াল 2 পাই বাই টি, টি ইকুয়াল 2 পাই বাই ওমেগা। তার মানে আমরা এখানে লিখি দেখো 2 পাই বাই ওমেগা। এখন দেখো তুমি যে আমাদের কি আসে, তাহলে কিউ ওমেগা বাই আসতেছে আমার 2 পাই। তার মানে ঘূর্ণায়মান এই কিউ চার্জে চার্জিত গোলকটি কি পরিমাণ তড়িৎ উৎপন্ন করবে? আই ইকুয়াল কিউ ওমেগা বাই 2 পাই। এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা যদি ই দ্বারা প্রকাশ করি, ই ইকুয়াল আমরা কি জানি? পীড়ন। পীড়ন বাই বিকৃতি। বিকৃতির কোনো মাত্রা নাই। তার মানে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হচ্ছে পীড়নের মাত্রা। আর পীড়নটাকে আমরা লিখতে পারি এফ বাই এ। এখানে থেকে আমরা দেখলাম স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হচ্ছে পীড়নের মাত্রা। কারণটা কি? বিকৃতি কোনো মাত্রা নাই, সেই কারণে আমি এখানে শুধু পীড়নের রাশিমালাটা লিখছি। পীড়ন পি ইকুয়াল এফ বাই এ। দেখো এফ হচ্ছে বল, তার মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর এ হচ্ছে ক্ষেত্রফল, তার মাত্রা হচ্ছে হলো এল স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এম, এলটা যদি উপরে যায় এল ইনভার্স 2 তো হয়, এল ইনভার্স 2 হয় সাথে এল, তাহলে আমাদের থাকে হলো এল ইনভার্স 1, সাথে হলো আমার টি ইনভার্স 2। তার মানে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা পেলাম আমি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এবার 4 নম্বর কোশ্চেনটা দেখো তুমি, যে কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়? আমরা দূরদৃষ্টি সম্পর্কে জানি বা হাইপার মেট্রোপিয়া। এই দূরদৃষ্টি এটা আসলে কেমন? যারা দূরের জিনিস ভালো মতো দেখে কিন্তু কাছের জিনিস দেখে না। কথাটা আমি আবারও বলি, দূরদৃষ্টি কাদের বলা হয়? যারা দূরের জিনিস ভালো মতো দেখে কিন্তু কাছের জিনিস দেখে না, তাদেরকে বলা হয় দূরদৃষ্টি সম্পন্ন। এখন এইটা দূরীকরণে সবসময় কি ব্যবহৃত হয়? উত্তল লেন্স ব্যবহৃত হয়। কি লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স ব্যবহৃত হয়।
5 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে আমাদের একটা বিক্রিয়া দেখানো হয়েছে অ্যালুমিনিয়াম, যার ভর সংখ্যা 27, পারমাণবিক সংখ্যা 13, সাথে প্লাস দিছে হলো হিলিয়াম, ভর সংখ্যা হলো 4, পারমাণবিক সংখ্যা হলো 2, পাশে যেটা দিছে সিলিকন 30, 14 প্লাস হট। অর্থাৎ এই জায়গায় এই নিউক্লিয় বিক্রিয়াটিতে অনুপস্থিত কণাটি হলো, মানে এই জায়গায় কোন কণাটি হবে। তার মানে দেখো তুমি একটা অ্যালুমিনিয়ামকে যখন হিলিয়াম দ্বারা আঘাত করবা তখন তুমি সেখানে একটা সিলিকনের নিউক্লিয়াস তৈরি হবে, সাথে এখানে কি উৎপন্ন হবে সেটার কথা বলছে। এখন আসো, এটাকে আমরা জানি কি ভর সংখ্যা, এটাও আমরা জানি কি ভর সংখ্যা, এটাও কি আমাদের ভর সংখ্যা। তার মানে আমরা এটা বের করার জন্য এখানে আমরা ধরলাম এক্স, এটাকেও ধরলাম আমরা ভর সংখ্যা। তার মানে তুমি একটা কন্ডিশন করতে পারো, এটা A1, এটা হলো A2, এটা হলো A1 প্রাইম, এটা হলো A2 প্রাইম। এখন এটা হলো আমার কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, ভর সংখ্যার সংরক্ষণশীলতার নীতি খাটাবো। কি খাটাবো? ভর সংখ্যার সংরক্ষণশীলতার নীতি এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে আছে হলো আমাদের A1 প্লাস A2, A1 প্লাস A2 ইকুয়াল A1 প্রাইম প্লাস A2 প্রাইম হবে, কারণ ভর সংখ্যা সংরক্ষণ হবে। তাহলে দেখো আমার A1 এর মান আছে হলো আমার 27 প্লাস A2 এর মান আছে হলো আমাদের 4, আর এখানে A1 প্রাইমের মান আছে হলো আমার 30। তাহলে এখানে থেকে আমরা A2 প্রাইমের মান বের করতে পারি। তাহলে দেখো এটা আর এটা যোগ করলে কত আসে আমাদের 31 ইকুয়াল 30 প্লাস A2 প্রাইম, তার মানে A2 প্রাইম ইকুয়াল কত হচ্ছে হলো আমাদের 1। তার মানে আমরা এখানে বসাবো 1। এখন আমরা এটাকে মুছে দেই। এখন আমরা পারমাণবিক সংখ্যার সংরক্ষণশীলতার নীতি খাটাবো। অর্থাৎ পারমাণবিক সংখ্যা আগে যেরকম থাকবে, বিক্রিয়াটা সংঘটিত হওয়ার পরও একই থাকবে। সেই ক্ষেত্রে দেখো তুমি এ পাশে আছে কত আমার 13 প্লাস এ পাশে আছে কত 2 ইকুয়াল এখানে আছে কত আমার 14, এটাকে আমি ধরলাম হলো তোমার পারমাণবিক সংখ্যা যেহেতু পি ধরলাম। তাহলে দেখো এটা আমার পি হচ্ছে। তাহলে দেখো এখানে আমার 15, 14 প্লাস পি, তাহলে পি ইকুয়াল কত আসছে আমার 1। তার মানে আমরা পারমাণবিক সংখ্যা কত পেলাম আমরা 1। তার মানে এটা হলো আমার 1। সেই হিসেবে আমরা এখানে বলতে পারি এটা হলো এইচ, অর্থাৎ এটা হলো আমার প্রোটন। অনুপস্থিত যে কণাটা ছিল সেটা কি হচ্ছিল আমাদের প্রোটন, অনুপস্থিত যে কণাটা ছিল সেটা হচ্ছিল আমাদের প্রোটন। 6 নম্বর কোশ্চেনটা দেখো, একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরল দোলকের দোলনকালের ক্ষেত্রে আমরা একটা রাশিমালা জানি, টি ইকুয়াল 2π√L/g। টি হচ্ছে দোলনকাল, এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এটা আমরা প্রাইম স্টেপে কল্পনা করলাম। কিন্তু পরে কি বলছে, কার্যকরী একটি সরল দোলকের দোলনকাল কত পার্সেন্ট বাড়াতে হবে? 50% বাড়াতে হবে। তাহলে পরিবর্তিত অবস্থায় দোলনকাল ধরলাম আমি টি প্রাইম, সেটা কত পার্সেন্ট বাড়াবো তুমি? 50%। তাহলে টি প্লাস টি এর 50%, এটা আমরা পাইলাম। তাহলে এখানে টি প্লাস 0.5 টি, তাহলে আমরা পরিবর্তিত দোলনকাল পাচ্ছি 1.5 টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিবর্তিত দোলনকাল কত পেলাম আমরা? 1.5 টি। তাহলে আমরা আমাদের সুবিধার্থে এখানে একটু লিখে রাখি, টি প্রাইম ইকুয়াল 1.5 টি। এখানে থেকে দেখো, তাহলে আমরা টি প্রাইমের ক্ষেত্রে লিখতে পারি টি প্রাইম ইকুয়াল 2π√L'/g। এটাকে ধরলাম আমি 1, এটাকে ধরলাম আমি 2। এখন দেখো আমাদের কি বের করতে হবে, যে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তনটা বের করতে হবে। তাহলে আমরা এই পরিবর্তী যে কার্যকরী দৈর্ঘ্য আগে সেটা বের করি। সেটা কিভাবে বের করি সেটা দেখো। আমি দিলাম 2 নং স্কোয়ার
বা 1 নং স্কোয়ার, অর্থাৎ 2 নংকে ভাগ করব, 2 নংকে বর্গ করব, ভাগ দিব আবার 1 নংয়ের বর্গের সাথে, তাহলে 2 নং ভাগ স্কোয়ার, তার মানে কি টি প্রাইম স্কোয়ার, ভাগ হবে কি আমার টি স্কোয়ার, ইকুয়াল উপরে যাবে কি আমাদের 4 পাই স্কোয়ার, সাথে আছে হলো আমাদের এল প্রাইম, বাই হইতেছে আমাদের জি। এখন যদি আমি এটাকে লিখি, সেটাকে লিখতে পারি 4 পাই স্কোয়ার, সাথে আমার এল, বাই আসতেছে কত আমার জি। এখন এখানে থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে হিসাবটা দেখো তুমি যে এই জি জি কাটা যায়, 4 পাই স্কোয়ার কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকে এল প্রাইম বাই হলো আমার এল, আমাদের এখানে থাকে কি এল প্রাইম বাই এল। এটাকে আবার আমরা ওই পাশে লিখি টি প্রাইম স্কোয়ার বাই হলো টি স্কোয়ার, এটাকে আমরা ওই সাইডে লিখছি। এখন দেখো টি প্রাইম স্কোয়ার, তাহলে দেখো টি প্রাইম সমান কত জানি আমরা 1.5t, তার মানে আমি এখানে দিলাম 1.5t, বাই আসতেছিল আমার টি, এখানে কি হবে আমার অবশ্যই স্কোয়ার হবে। তাহলে সেই কন্ডিশনে আমরা কি পাই সেটা দেখি, এল প্রাইম বাই হলো এল 1.5 কে যদি বর্গ করি আমাদের আসে হলো 2.25 টি স্কোয়ার, নিচে আসে আমাদের টি স্কোয়ার, তাহলে দেখো টি স্কোয়ার কাটলাম, তাহলে এল প্রাইম ইকুয়াল কত পাইলাম আমরা 2.25 এল প্রাইম ইকুয়াল কত পাইলাম আমরা 2.25 এল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের বলছে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে, আবার আনসারের ভিতর দেওয়া আছে পার্সেন্টেজ আকারে, তার মানে আমাদের এই পরিবর্তনটা শতকরায় বের করতে হবে। তার মানে আমরা লিখতে পারি যে এল প্রাইম ইকুয়াল 2.25 এল, সুতরাং শতকরায় পরিবর্তন সেটা আমরা লিখলাম। তাহলে শতকরায় পরিবর্তন প্রথমে আমরা লিখব কি পরিবর্তিত অবস্থায় যে কার্যকরী দৈর্ঘ্য পাইছি সেটা, মাইনাস আদি বাই হলো আদি ইন্টু কত পার্সেন্ট 100%। তাহলে দেখো পরিবর্তিত কার্যকরী দৈর্ঘ্য 2.25 এল বাই হলো এল ইন্টু কত পার্সেন্ট আমাদের 100%। তাহলে এখানে থেকে দেখো, এখানে থেকেও এল, এখানেও এল কমন যায়, তার মানে এটাকে আমরা লিখতে পারি -1 সাথে এল, অর্থাৎ এল কাটলাম, 2.25 থেকে 1 বাদ দিলে কত থাকে আমার 1.25 ইন্টু কত পার্সেন্ট 100%। এটাকে আবার 100% দ্বারা গুণ করলে আমাদের কত আসবে, আমাদের আসবে হলো 125%। তার মানে একটা জিনিস দেখো যে সরল দোলকের দোলনকাল যখন তুমি 50% বাড়াতে হবে তোমার, তখন কার্যকরী দৈর্ঘ্য বাড়াতে হবে কত পার্সেন্ট 125%। আমাদের 7 নম্বর কোশ্চেনটা দেখি, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আদর্শ গ্যাসের তাপমাত্রার সাথে মূল গড় বর্গবেগের একটা সম্পর্ক আছে, সেটা আমরা জানি CRMS ইকুয়াল √3/RT বাই ক্যাপিটাল M। এখন এই M আর এবং 3 যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলতে পারি CRMS প্রপোর্শনাল √T। এখন এটা হলো কেলভিন তাপমাত্রা, অর্থাৎ কোনো অণুর মূল গড় বর্গবেগ কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখন কয় গুণ বৃদ্ধি করছে 4 গুণ, তার মানে আমরা লিখতে পারি CRMS প্রাইম প্রপোর্শনাল √T প্রাইম, পরিবর্তিত অবস্থায় তাপমাত্রা কয় গুণ বৃদ্ধি করছে 4 গুণ বৃদ্ধি করছে, অর্থাৎ টি প্রাইম ইকুয়াল আমরা বলতে পারি কত 4t। টি প্রাইম ইকুয়াল আমরা কত বলতে পারি 4t, তার মানে এখানে দেখো আমি লিখলাম 4t। তাহলে দেখো এখানে থেকে আবার কি আসে আমাদের সেটা দেখি। আচ্ছা ঠিক আছে, এটাকে দিলাম আমরা 1, এটাকে দিলাম আমরা 2, তাহলে 2 নং ভাগ 1, উপরে আসতেছিল আমার CRMS প্রাইম, নিচে আসতেছিল আমার CRMS ইকুয়াল √4t
নিচে আসতেছিল আমার রুট ওভার টি। তাহলে দেখো রুট ওভার টি চলে যায়, তাহলে সেটা যদি চলে যায় রুট ওভার টি আর রুট ওভার টি সেটা যদি চলে যায়, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি 4t বাই হলো টি। তাহলে টি কাটলাম, তাহলে এখানে থেকে আমরা যেটা কোনটা পেলাম সেটা দেখো, পাইলাম হলো আমরা রুট ওভার 4, আর রুট ওভার 4-এর বর্গমূল হচ্ছে হলো আমাদের 2, তার মানে আমাদের হচ্ছে কি 2। তাহলে দেখো CRMS প্রাইম ইকুয়াল টু CRMS। তাহলে এখানে থেকে আমরা সবাই যেটা কমন একটা মিস্টেক করছে আমি তোমাদের সেটা বলবো, সেটা হলো যে কত গুণ বৃদ্ধি পাইছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, কত গুণ বৃদ্ধি পাইছে বলে নাই, কিন্তু পূর্বের চেয়ে কত গুণ হয়েছে এই কোশ্চেনটা কিন্তু বলে নাই। এখন আমি যদি এখানে বলতাম পূর্বের চেয়ে কয় গুণ হয়েছে, তার মানে পূর্বের চেয়ে দ্বিগুণ হয়েছে, কিন্তু পূর্বের চেয়ে কত গুণ বৃদ্ধি পাইছে সেটা যদি তুমি বলো, তাহলে দেখো যে 2 মাইনাস 1 ইকুয়াল কত 1। তার মানে তোমাকে এখানে বলতে হবে যে 1 গুণ বৃদ্ধি পাইছে, আগে 1 ছিল আর 1 গুণ বৃদ্ধি পাইছে, দুইটা মিলে আগের চেয়ে 2 গুণ হয়েছে। আমি কথাটা আবারও বলি, কোশ্চেনটা হলো এরকম, আগের চেয়ে কত গুণ বৃদ্ধি পাইছে, কিন্তু এখানে কিন্তু বলে নাই যে তোমার কত গুণ হয়েছে। কত গুণ হয়েছে আগের চেয়ে 2 গুণ, কিন্তু বৃদ্ধি পাইছে কয় গুণ, অবশ্যই 1 গুণ, কারণ পরবর্তীতে অবস্থা হয়েছে 2 CRMS আর আগে ছিল 1 RMS। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়েছে আমাদের 1, তার মানে সেখানে কত গুণ বৃদ্ধি পাইছে, 1 গুণ বৃদ্ধি পাইছে। কত গুণ বৃদ্ধি পাইছে সেখানে 1 গুণ বৃদ্ধি পাইছে। আমাদের 8 নম্বর কোশ্চেন হলো 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, তাহলে ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে ল্যামডা হলো ক্ষয় ধ্রুবক, টি হলো সময়, n নট হলো আদি পরমাণুর সংখ্যা, আর n হলো অবশিষ্ট পরমাণুর সংখ্যা। তাহলে আদি পরমাণুর সংখ্যা হলো n নট, অবশিষ্ট পরমাণুর সংখ্যা হলো আমার n। আমার কত অংশ অবশিষ্ট থাকে 1/16। তাহলে দেখো n ইকুয়াল আমি বলতে পারি n নট বাই 16। এখানে সময় আছে কত আমাদের 14 মিনিট, তার মানে টি ইকুয়াল আমাদের 14 মিনিট। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। n এর পরিবর্তে আমরা লিখব হলো n নট বাই 16 ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস টি এর জায়গায় হবে আমার 14 ল্যামডা। এখন দেখো n নট উঠিয়ে দিলাম আমরা, তাহলে আমার এখানে থাকে 1/16 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন যে কাজটা করব আমরা উভয় পক্ষে লন দিব, তাহলে আমরা দিতে পারি লন 1/16 ইকুয়াল লন ই টু দি পাওয়ার মাইনাস টি এর পরিবর্তে আমরা এখানে কত লিখব ইন্টু 14, তার মানে এখানে আমাদের হবে 14 ল্যামডা। এখন দেখো যে লন 1/16 সেটা মান কত আসে, লন 1/16 আমাদের এখানে যে মানটা আসে সেটা হলো 2.7725 এরকম একটা মান আসে, সাথে আরও অনেক মান আছে। আর লন ই ইকুয়াল আমরা জানি কত, লন ই ইকুয়াল কত 1, লন ই ইকুয়াল কত 1, তার মানে আমরা এখানে বলতে পারি -14 ল্যামডা। এখন আসো আমরা কিন্তু মানে এটা মান অনেক বড়, ক্যালকুলেটার আমি রেখে দিছি, কিন্তু আমি মানে অল্প কিছু লিখছি আর কি। তাহলে দেখো মাইনাস মাইনাস উঠে যায়, তাহলে আমি এখানে উঠে দিতে পারি। তাহলে ল্যামডা ইকুয়াল আসে হলো আমাদের 2.7725 বাই আসলে আমার 14, ভাগ আসতেছে 14। তাহলে দেখো এখানে যে মানটা পাই আমরা ল্যামডার 0.198, এই পর্যন্ত একটা মান পাই আমরা। আমাদের বলছে কি, আমাদের বলছে হলো অর্ধায়ু কত, অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের একটা সম্পর্ক আছে, সেটা কি টি হাফ ইকুয়াল 0.693 বাই ল্যামডা। তাহলে দেখো 0.693 বাই 0.198, তাহলে আমরা লিখতে পারি ভাগ 0.693 ভাগ আসতেছিল আমাদের আনসার
এখানে যেটা আসবে হলো আমাদের সেটা হলো 3.5 মিনিট। অর্থাৎ 3.5টাকে আমরা আবার কি বলতে পারি, আমাদের আনসারে যেটা দেওয়া আছে সেটা দেখি। আমাদের আনসারে দেওয়া আছে হলো 7/2, অর্থাৎ 7/2 মিনিট। তাহলে আমরা কি পাইলাম, অর্ধেক পেলাম 7/2 মিনিট। 9 নম্বর কোশ্চেনটা দেখো, কোনো দিক পরিবর্তী তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান হচ্ছে 10 ভোল্ট। তড়িৎচালক বলের শীর্ষ মান কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান, তার মানে আমার ERMS ইকুয়াল কয় ভোল্ট? 10 ভোল্ট। তড়িৎচালক বলের শীর্ষ মান E নট ইকুয়াল কত? ওয়াট। এখন ERMS ইকুয়াল আমরা জানি 0.0707 ইকুয়াল E নট। আমার চাইছে কি E নট, তার মানে আমরা লিখতে পারি E নট ইকুয়াল ERMS বাই হলো আমাদের 0.707। এখানে দেখো ERMS এর মান 10, নিচে 0.707, 10/0.707। আমাদের যে মানটা আসছে 14.14 ভোল্ট। তার মানে তড়িৎচালক বলের শীর্ষ মান পাইলাম আমরা 14.14 ভোল্ট। 10 নম্বর কোশ্চেনটা দেখো, এর মান কত হলে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লম্ব হওয়ার কন্ডিশনে আমরা জানি এ আর বি দুইটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে ওই দুইটা ভেক্টর পরস্পরের উপর কী হয়? লম্ব হয়। তাহলে এখন এ ভেক্টরের মান দেওয়া আছে আমার 2i প্লাস 2j মাইনাস কে সাথে ডট। বি ভেক্টরের যেটা দেওয়া আছে ai প্লাস জে ইকুয়াল 0। এখন আসো, এখানে থেকে আমরা একটা সূত্র জানি, সেটা কি, যে এটার সাথে এটার ডট গুণন, অর্থাৎ 2a i ডট i, এটার সাথে আমরা এটা করব প্লাস 2i ডট জে, এটার সাথে আবার এটার করব। তাহলে সেক্ষেত্রে আসতে আমার 2a জে ডট আই ক্যাপ, তারপরে এটার সাথে আবার এটার করব প্লাস 2 জে ডট জে। এখন এইটাতে আবার এই দুটাকে করব মাইনাস এ কে ডট আই, এটাতে আবার এটাকে করব আমরা মাইনাস কে ডট জে ইকুয়াল 0। এখন আই ডট আই এর মান কত? 1, তার মানে আমরা এটাকে রেখে দিলাম। আই ডট জে এর মান কত? 0, তাহলে আমার এটা দরকার নাই। জে ডট আর মান কত? 0, এটা দরকার নাই। জে ডট জে এর মান কত? 1, তার মানে আমরা এটাকে রেখে দিতে পারি প্লাস 2। তারপর দেখো কে ডট আয়ের মান 0, দরকার নাই। কে ডট জের মান 0, দরকার নাই। তার মানে এই দুইটা ইকুয়াল কত আসছে আমার? 0। তাহলে আমি যদি 2 কমন নই, এ প্লাস 1 ইকুয়াল 0, তাহলে এ ইকুয়াল কত পেলাম আমি? -1। অর্থাৎ এ এর মান যদি -1 হয় তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের উপর কী হবে? লম্ব হবে। আমাদের 11 নম্বর কোশ্চেন হচ্ছে, কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? এই কোশ্চেনটা আমরা অসংখ্যবার করছি, তারপরে যেহেতু আসছে তার আমরা সলিউশন করি। তার মানে গতিশীল দৈর্ঘ্য সেটা কত জানি আমরা? এল। নিশ্চল দৈর্ঘ্য সেটা জানি আমরা এল নট। নিশ্চল দৈর্ঘ্য ইকুয়াল এল নট। আর আমাকে বলছে কি বেগের মান, ভি ইকুয়াল কত? ওয়াট। আলোর বেগ সি ইকুয়াল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো বলছে গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যর অর্ধেক হবে। গতিশীল দৈর্ঘ্য এল, নিশ্চল দৈর্ঘ্যর অর্ধেক। সূত্রটা আমরা জানি, সেটা হলো এল ইকুয়াল এল নট √1 - b² / c²।
এল এর জায়গায় আমরা বসাবো হলো এল নট বাই টু, এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমি কাটলাম। তাহলে এখানে থাকে কত আমার 0.5 রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আসো যে আমরা বর্গ করি, 0.5কে যদি তুমি বর্গ করো পাবো হলো 0.25 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, অর্থাৎ দুই পাশটাকে আমি কী করছি বর্গ করছি। সেই ক্ষেত্রে আমরা করব এটাকে এই পাশে আনবো, বি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 মাইনাস 0.25। এখন আসো বি স্কোয়ার ইকুয়াল 1 থেকে 0.25 বাদ দিলে 0.75, কত আসে আমাদের সি স্কোয়ার। তাহলে দেখো ভি ইকুয়াল আমার কত আসে রুট ওভার 0.75 সি স্কোয়ার, তার মানে কি সির বর্গমূল সি স্কোয়ার বর্গমূল শুধু সি হবে। তাহলে এখানে থেকে আমরা আমাদের যে আনসার আছে সেই আনসারের সাথে আমরা কম্পেয়ার করব। এটা আছে কত আমার রুট ওভার 0.75, তার মানে দেখো আমরা 3/4 দিতে পারি ইন্টু সি, 3/4 0.75। তার মানে দেখো এখানে আমরা এটা লিখলাম, এটা পরিবর্তে আবার আমরা লিখতে পারি রুট ওভার 3/2 সি। তার মানে বেগের মান যদি রুট ওভার 3/2 সি হয় তাহলে রকেটটার গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যর অর্ধেক হবে। 12 নম্বর কোশ্চেনটা দেখো, একটি এমবরের বস্তু ঘর্ষণহীন তলে বিবেগে চলার সময় একটি স্প্রিংয়ের সাথে ধাক্কা লেগে স্প্রিংটি সংকুচিত হলো। স্প্রিংটির বল ধ্রুবক কে হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই স্প্রিংটার সংকোচনের পরিমাণ ধরলাম আমি এক্স, সেটা আমাদের বের করতে বলছে। স্প্রিং ধ্রুবক আছে আমাদের কত কে, সেটা কি আমার স্প্রিং ধ্রুবক। বস্তুটার ভর আছে কত আমার এখানে এম, কত বেগে চলতেছে ভি বেগে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এরকমভাবে স্প্রিং আছে, এখানে থেকে এম বড় একটা বস্তু এসে তাকে আঘাত করলো। এই বস্তুর গতিশক্তি ছিল হাফ এম বি স্কোয়ার। এখন যখন স্প্রিংটা সংকুচিত এখানে আসবে তার ভিতর বিভব শক্তি সঞ্চিত হবে কার সমান, এই গতিশক্তির সমান। অর্থাৎ এমবারের বস্তুটা এসে হাফ এম বি স্কোয়ার বেগ গতিশক্তি নিয়ে যখন স্প্রিংটাকে আঘাত করবে স্প্রিংটা সংকুচিত হবে। স্প্রিংটা সংকুচিত হয়ে তার ভিতর বিভব শক্তি জমা হবে কার সমান, গতিশক্তির সমান। তার মানে আমরা বলতে পারি ইউ ইকুয়াল গতিশক্তি কে। এখন এই বিভব শক্তি বা সঞ্চিত শক্তি ইউ, সেটা পরিবর্তে লিখতে পারি আমরা হাফ এম বি স্কোয়ার। সরি, এখানে বিভব শক্তির পরিবর্তে আমরা কি লিখব, হাফ কে এক্স স্কোয়ার। আর এটা হলো আমার গতিশক্তি, সেটা পরিবর্তে লিখবো আমরা হাফ এম বি স্কোয়ার। তার মানে দেখো এই হাফ হাফ উঠে যায়, আমার এখানে বের করতে বলছে কি এক্সের মানটা বের করতে বলছে। তার মানে আমরা এখানে যে কাজটা করতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল এম বাই কে, সাথে আসতেছে হলো আমার বি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল কত আসে দেখো রুট ওভার এম বাই কে ভি। তার মানে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে পেলাম আমরা, এক্স ইকুয়াল রুট ওভার এম বাই কে ভি, রুট ওভার এম বাই কে ভি। আমাদের 12 নম্বর কোশ্চেনটা, সরি এটা হলো আমাদের আমাদের 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে অভিকর্ষীয় ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে যদি পৃথিবী কল্পনা করি, এটা হলো পৃষ্ঠ, পৃথিবীর সেন্টার পয়েন্ট এটা, সেটা কী ব্যাসার্ধ বিশিষ্ট, আর ব্যাসার্ধ বিশিষ্ট। এখন এই পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি, সেটাকে তুমি যদি এখানে থাকো তখন জি এর মান থাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যত নিচের দিকে যাবা
তোমার অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে। সেন্টার পয়েন্টে অভিকর্ষ ত্বরণের মান 0। সেই জাতীয় আমরা একটা লেখচিত্র জানি, জি প্রাইম ইকুয়াল 1 মাইনাস এইচ বাই আর, সাথে কত জি। অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা কি কল্পনা করলাম, এইচ দূরত্বে কল্পনা করলাম। সেই অপশনের ভিতর আমরা এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল 1 মাইনাস এইচ বাই আর জি। এখন এখানে থেকে তুমি একটা জিনিস শিওর যে জি প্রাইম ইকুয়াল আর আর মাইনাস এইচ, সাথে আসতে আসতে কত আমাদের জি। দেখো জি এবং আর এর মান কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি জি প্রাইম প্রপোর্শনাল আর মাইনাস এইচ। এটা আমরা পাইলাম। এখানে থেকে দেখো যে জি প্রাইম প্রপোর্শনাল আমি ধরলাম এক্স, যেখানে এক্স ইকুয়াল আর মাইনাস এইচ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে দেখো যে এইচ পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যত নিচের দিকে যাইতে থাকবা, এইচের মান বাড়তে থাকবে, এক্সের মান কমতে থাকবে। আর এক্সের মান কমতে থাকা বলতে অভিকর্ষ ত্বরণের মানও কমতে থাকবে। তার মানে আমরা বলতে পারি যে এইচের মান, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যত নিচের দিকে যাব অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। তাহলে সেই কন্ডিশনে আমরা বলতে পারি এখানে ঢাল হবে নেগেটিভ। সেই কন্ডিশনে আমরা দিলাম, এটা হলো আমাদের জি, এখানে দিলাম আমরা এইচ, সেটা কি হবে এভাবে হবে। আর এখানে থেকে এতটুকুর মান হবে হলো আমার পৃথিবীর ব্যাসার্ধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো তোমাদের কোশ্চেনে যেটা বলে দেওয়া আছে, তার মানে দেখো এখানে থেকে এতটুকু কী হবে আমাদের এইচ হবে আর, তাহলে সেটা কীভাবে হবে, অর্থাৎ এটা হলো আমাদের পৃথিবী পৃষ্ঠ, ঢাল নেগেটিভ মানে এখানে মন্দনের মতো হবে, সেটা এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে। কিভাবে, সমানুপাতিক হারে। 14 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। ইয়ংয়ের ডিসির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো ডি, স্মল ডি। চিরদ্বয় হতে পর্দার দূরত্ব হলো ক্যাপিটাল ডি। পর্দার উপর প্রতি একক প্রস্থে দূরার সংখ্যা কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই ক্ষেত্রে দেখো আমরা এই দুইটাকে চির কল্পনা করলাম, আর এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো আমরা জানি স্মল ডি, আর এই চির হতে পর্দার দূরত্ব ধরলাম আমরা ক্যাপিটাল ডি। এটা হলো আমার কেন্দ্রীয় চরম। এখন এখানে একটা বিন্দু ধরলাম আমি পি, সেই পি বিন্দুর দূরত্ব ধরলাম আমরা কত, এক্সএন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে একটা আলোক তরঙ্গ যাবে, এখান থেকে আলোক তরঙ্গ যাবে। পি বিন্দুটাকে আমরা উজ্জ্বল কল্পনা করলাম, ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব অর্থাৎ ওপি এর দূরত্ব, এই মাঝখানে তার প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো ডোরা থাকবে, উজ্জ্বল ডোরা, সেটা বলছে। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা জানি এক্সএন ইকুয়াল ডিএন ল্যামডা বাই ডি, এটা আমরা জানি। এখন প্রতি এককের কথা বলছে, তার মানে এটা হবে কত আমাদের 1। তার মানে দেখো তুমি এটাকে লিখতে পারো ডি ইকুয়াল ডিএন ল্যামডা। তাহলে এন ইকুয়াল পাইতেছো তুমি স্মল ডি বাই ডি ল্যামডা। তার মানে আমরা ডোরার সংখ্যা কত পাইলাম, ডি বাই স্মল ডি বাই ডি ক্যাপিটাল ডি ল্যামডা। আমাদের এমসিকিউর লাস্টের যে কোশ্চেনটা, অর্থাৎ 15 নম্বর কোশ্চেনটা, একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে। একটি মুহূর্তে বৃত্তাকার পথের দ্রুতি 6 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তার ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে। তার মানে তার ওই দ্রুতিটা বৃদ্ধি পাচ্ছে 4 মিটার পার সেকেন্ড হারে। এখন ওই মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত? তার মানে দেখো এই যে এখানে যে বৃদ্ধি পাচ্ছে কথাটা, এটা হলো আমাদের একটা ত্বরণ, আর এটা হলো আমরা একটা দ্রুতি। এখন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার মানে দ্রুতির পরিবর্তন হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই ক্ষেত্রে আমরা বলি যে এইরকম একটা কন্ডিশন, বৃত্তপথ ধরে নাও সে অ্যান্টিক্লকওয়াইজ পথে ঘুরতেছে। কি পথে? অ্যান্টিক্লকওয়াইজ। কোনো একটা মোমেন্টে বস্তুটা এখানে আছে। এখন বস্তুটার যে ত্বরণ, একটা ত্বরণ কাজ করবে, সেটা কোন দিকে? সেন্টারের দিকে, অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণ, এসি। কি সেটা? এসি। আর এখানে যে একটা ত্বরণ আছে সেটা হলো স্পর্শী ত্বরণ, সেটা কাজ করবে এই দিকে, সেটা হলো আমার এটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এটি এর মান দেওয়া আছে কত আমাদের? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কেন্দ্রমুখী ত্বরণের মানটা আমরা একটু বের করি। এসি ইকুয়াল আমরা জানি ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি এর মান আছে কত? দেখো 6।
তারপরে 6 স্কোয়ার, আর এর মান আছে কত 12, দিলাম আমি 12। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কেন্দ্রমুখী ত্বরণের মান পেলাম আমরা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, স্পর্শী ত্বরণের মান পেলাম 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা একটু লিখে রাখি এস ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন চিত্রতে দেখো তুমি, বস্তুকণাটা যদি এখানে থাকে তার স্পর্শী ত্বরণ এইদিকে কাজ করে আর কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে কেন্দ্রের দিকে, তার মানে লব্ধি ত্বরণ কাজ করবে কোন দিকে, এই দিকে, সেটা হলো আমার এ। এইটাই আমাদের বের করতে বলছে। এখন এটাকে যদি আমরা সামুদ্রিকের সূত্র খাটাই, সে অনুপাতে লিখতে পারি এ রুট ওভার এটি স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2 এটি, সাথে আসবে আমার এসি। তাহলে দেখো সাথে আসবে কি আমার কস 90, কারণ এসি ডিরেকশন এটা, এটির ডিরেকশন এটা, মধ্যবর্তী কোণ 90, আর কস 90 ডিগ্রি মানে কত 0, তার মানে আমার এটার প্রয়োজন নাই। তার মানে আমরা রাশিমালা পেলাম এ ইকুয়াল রুট ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটি এর মান কত আছে আমাদের 4 স্কোয়ার, এসি এর মান আছে 3 স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা আসবে আমাদের রুট ওভার 16, এটা আসবে আমাদের 9। তার মানে এখন আমরা লিখতে পারি যে রুট ওভার 25, 5 এর বর্গমূল হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে দেখো ওই মুহূর্তে বস্তুটির ত্বরণ হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা রিটেন পার্টটা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিটেনের 1 নম্বর কোশ্চেনে কি বলা আছে সেটা দেখো। একজন সাইকেল আরোহী সমতল বক্রপথে বিবেগে ভ্রমণ করছে। সাইকেলের চাকা ও পথের মধ্যেকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ(s) = 0.5। সাইকেলের উপর ক্রিয়ারত বলগুলোর নাম লেখো। যদি ওই ভি বেগের মান 10 মিটার পার সেকেন্ড হয়, তবে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তপথে আরোহী নিরাপদে ভ্রমণ করতে পারবে। এখন দেখো প্রথমে যেটা বলছে সমতল বক্রপথ, তার মানে সমতল বক্রপথ আমরা কিভাবে কল্পনা করলাম, এইরকম একটু ইমাজিন করা লাগবে। সাইকেল আরোহী এখানে, উলম্ব এটা, আর সাইকেল আরোহীকে কী করতে হবে, উলম্বের সাথে একটা কোণে বেঁকে যেতে হবে। সেই কোণটাকে ধরলাম আমরা কত, থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই সাইকেলের চাকা ও পথের মধ্যেকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ(s), সেটা আমাদের আছে কত 0.50। তারপরে দেখো সাইকেলের উপর ক্রিয়ারত বলগুলোর নাম লেখো। এখন যখন সাইকেল আরোহী উলম্বের সাথে একটা থিটা কোণে বেঁকে সমতল বক্রপথটা মানে পার হবে, তখন সেখানে একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হবে। এই কেন্দ্রমুখী বল আর ঘর্ষণ বলটাই একই হবে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বা ঘর্ষণ বল। কারণটা হলো এই ঘর্ষণ বলই কেন্দ্রমুখী বলের যোগান দেবে। তারপরে দেখো সাইকেল আরোহী একটা বল প্রয়োগ করবে কি মাটির উপর, মাটি প্রতিক্রিয়া স্বরূপে একটা বল দিবে, সেটা কি অবিলম্বিক প্রতিক্রিয়া। তার মানে 2 নম্বর কন্ডিশন বলতে পারি আমরা প্রতিক্রিয়া বল। 2 নম্বরে বলতে পারি কি আমরা প্রতিক্রিয়া বল। আচ্ছা গেল। তারপরে দেখো সাইকেলের উপর আরোহী তো সাইকেলটা চালিয়ে যাচ্ছে, তার মানে আরোহী কিন্তু সাইকেলের উপর একটা বল প্রযুক্ত করতেছে। তার মানে 3 নম্বর যে বলটা হবে সেটা হলো আরোহী কর্তৃক প্রযুক্ত বল। তার মানে আমরা কয়টা বল পাইলাম এখানে, 3টা বল, কেন্দ্রমুখী বা ঘর্ষণ বল, সাথে হলো প্রতিক্রিয়া বল, তারপর হলো আরোহী সাইকেলের উপর যে বল প্রয়োগ করে সেটা। এখন আসো শেষ মোমেন্টের টপিকটা দিকে আমরা। যদি ভি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড হয়, তবে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তপথে আরোহী ভ্রমণ করতে পারবে। কিছুক্ষণ আগে আমি বলছি এখানে যে স্থিতি ঘর্ষণ বলটা কাজ করবে, সেই স্থিতি ঘর্ষণ বলটাই আসলে মূলত কেন্দ্রমুখী বলের যোগান দেবে।
আমাদের সুবিধার্থে এখন আমরা এটাকে কি করব, মুছে দিব। ভি এর মান দিছে হলো আমাদের 10 মিটার পার সেকেন্ড। ভি এর মান কত দিছে আমাদের? 10 মিটার পার সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন্দ্রমুখী বল এফ ইকুয়াল আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর। আর ব্যাসার্ধ, এম বারের বস্তু, তার বেগ হলো ভি। তার মানে বলের মান যত বেশি হবে, ব্যাসার্ধ কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। তার মানে এখানে থেকে তুমি একটা জিনিস দেখো যে এইগুলা যদি কনস্ট্যান্ট হয়, সব কিছু হয়, তাহলে দেখো এফ এর মান বাড়ার সাথে সাথে বেগের মান বাড়বে, এফ এর মান কমার সাথে সাথে বেগের মান কমবে। সেই কন্ডিশনে আমরা বলতে পারি এফ লেস দ্যান ইকুয়াল মিউ এস এম জি। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা লাগবে যে এফ লেস দ্যান ইকুয়াল মিউ এস এম জি, অর্থাৎ এখন এফের সাথে সমান হতে পারে বা এই মানটা এফের চেয়ে কম হতে পারে, তাহলে সে নিরাপদে ভ্রমণ করতে পারবে। তাহলে আমরা শুরুতে যে কাজটা করব, সমানই ধরে নিলাম। আমরা কি ধরে নিলাম? সমান ধরে নিলাম। এফের পরিবর্তে আমরা কি জানি? এম বি স্কোয়ার বাই আর। এখানে কি আছে দেখো আমার? মিউ এস এম জি। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? বেগের মানটা বের করতে হবে। তাহলে আমি এখানে এম আছে উঠিয়ে দিলাম, সরি আমাদের ব্যাসার্ধের মানটা বের করতে হবে। তাহলে আমি লিখলাম বি স্কোয়ার ইকুয়াল মিউ এস জি আর। আমাদের এখানে যেটা বের করতে বলছে যে কত ব্যাসার্ধের, কি বের করতে বলছে আমাদের? বের করতে বলছে হলো সর্বনিম্ন কত ব্যাসার্ধের। তাহলে এখানে থেকে আমার কি বের করতে হবে? আর এর মানটা বের করতে হবে। তাহলে আর ইকুয়াল আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই মিউ এস জি। এখন আমরা এটা একটু মুছে দেই। তাহলে আর ইকুয়াল ভি এর মান আসলে আমার 10 স্কোয়ার, মিউ এস এর মান 0.5, জি এর মান 9.8। দেখি আমরা ক্যালকুলেশন করে কত মান আসে। 10 স্কোয়ার ভাগ আসতেছে হলো আমাদের 20.41 মিটার। তার মানে সে 20.41 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে নিরাপদে ভ্রমণ করতে পারবে। এবার দেখো রিটেন পার্টে 2 নম্বর কোশ্চেনটা, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব আছে হলো আমাদের 10 সেন্টিমিটার। বলছে লেন্সের বাম পাশে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। সেই ক্ষেত্রে যে বিম্ব তৈরি হবে সেই বিম্বের অবস্থান, প্রকৃতি ও বিবর্ধন বের করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এরকমভাবে অঙ্কন করলাম একটা লেন্স। এই লেন্সের প্রধান অংশ অঙ্কন করলাম আমি এটা। এখানে থেকে আমি একটা আলোক কেন্দ্রের কথা ভাবলাম, যা হোক তার ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। তাহলে বক্রতার কেন্দ্র হবে কোন জায়গায়? এখানে। তাহলে দেখো এখানে থেকে দূরত্ব হলো আমার 10 সেন্টিমিটার। তাহলে বক্রতার কেন্দ্র হবে কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। এটা তাহলে এই পাশেও আমি তার একটা ফোকাস অঙ্কন করি, দূরত্ব। এটা হলো আমার F1, এটা হলো 2F1, এটা হচ্ছিল আমাদের F1, এটা হচ্ছিল আমার 2F1। এটাকে আমরা প্রাইম ভাবি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লেন্সের বাম পাশে, তাহলে বাম পাশ কোনটা? এটা 30 সেন্টিমিটার দূরে। দেখো এই আলোক কেন্দ্র থেকে, অর্থাৎ ওই লেন্সের বক্রতা কেন্দ্র এই পাশেরটার, অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠের বক্রতা কেন্দ্র আমার এই পাশে আছে 20 সেন্টিমিটার দূরে। তার হচ্ছে কতটুকু দূরে আছে? 10 সেন্টিমিটার। তার মানে এখানে একটা বস্তু রাখা আছে। তাহলে এতটুকুকে ধরলাম আমি কত? 10 সেন্টিমিটার। এখন এখানে থেকে কী হবে আমরা সেটা দেখি। দেখো এখানে থেকে আলোকটা প্রধান অক্ষের সমান্তরালভাবে যায় আপতিত হবে। আপতিত হওয়ার পর প্রধান প্রকাশ দিয়ে চলে যাবে। হয়েছে? আর একটা কী যাবে? আলোক, একদম আলোক কেন্দ্র দিয়ে। তার মানে আমি ধরে নিলাম এভাবে গেল। তাহলে কীভাবে গেছে সেটা? এইভাবে গেছে। তাহলে কোন বিন্দুতে মিলিত হয়েছে? এই বিন্দুতে। এই বিন্দু থেকে আমরা এখানে একটা লম্ব টানলাম। এখন এটা যদি আমার এ, এটা যদি বি হয়, তাহলে আমার এটা হবে এ প্রাইম, এটা হবে আমার বি প্রাইম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে আমাদের কি বলছে? প্রথমে বিম্বের অবস্থান, তারপরে বলছে প্রকৃতি, তারপরে বলছে আমাদের বিবর্ধন। তাহলে আমরা দেখলাম। এখন এখানে থেকে একটা জিনিস তুমি শিওর,
আলো প্রতিসরিত হয়েছে এই পাশে, বিম্ব গঠিত এই পাশে, তার মানে বিম্ব বাস্তব। সেই ক্ষেত্রে দেখো আমরা আমাদের সুবিধার্থে এখন আমরা এটাকে কী করব, মুছে দিব। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে আমরা সেটা বলি। আমাদের ফোকাস দূরত্ব এফ ইকুয়াল 10 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল 30 সেন্টিমিটার। আমাদের বলছে প্রতিবিম্বের অবস্থান বি ইকুয়াল কত, হোয়াট। তাহলে 1/ইউ প্লাস 1/ভি ইকুয়াল জানি আমরা 1/এফ। তাহলে 1/বি ইকুয়াল 1/এফ মাইনাস 1/ইউ। এফের মান হলো আমার 10, ইউ এর মান হলো 30। এটাকে যদি আমি 30 লসাগু করি, এখানে আসবে 3 মাইনাস 1 অর্থাৎ 2/30। তাহলে 1/ভি এর মান পেলাম কত, আমি 2 কাটলাম, এখানে থাকে 15। তাহলে আমার 1/ভি এর মান 1/15। তার মানে ভি ইকুয়াল কত পাইছি আমি, প্লাস 15। তাহলে আমি বলতে পারি এই কিছুদিন আগে যে দেখলাম লেন্স বিম্ব এই পাশে গঠিত হয়েছিল, আলোক কেন্দ্র থেকে কত সেন্টিমিটার দূরে, 15 সেন্টিমিটার দূরে। লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের যে ইটা আমরা পাইছি সেটা কত পাইছি আমরা, 15 সেন্টিমিটার দূরে। আর ভি এর মানটা কী পাইছি আমরা, প্লাস। তার মানে বিম্বটা কি বাস্তব। এখন আসো আমরা দুইটা অপশন দেখলাম এটার মাধ্যমে, একটা হলো বিম্বের অবস্থান আর হলো প্রকৃতি। এখন আমরা বিবর্ধনটা বের করব। বিবর্ধন এম ইকুয়াল আমরা জানি -v/u, -v/u। বিবর্ধনের ক্ষেত্রে সবসময় একটা কাজ করতে হবে, মডুলাস মানটা নিতে হবে। কী মানটা নিতে হবে, মডুলাস মান। তার মানে মডুলাসের ভিতরে যদি মাইনাস আসে সেটা অবশ্যই প্লাস। তার মানে আমরা লিখতে পারি এখানে দেখো -v/u। তো এখানে থেকে দেখো মাইনাস বি এর মান আছে হলো আমার 15, ইউ এর মান আছে কত আমার 30 দিলাম আমি। তাহলে এখানে থেকে আমি যেটা করতে পারি সেটা হলো 1/2 ইকুয়াল 0.5। তাহলে বিবর্ধন কী হয়েছে আমাদের 0.5। তার মানে আগের সে কী হয়েছে, ছোট হয়েছে। অর্থাৎ লক্ষ্যবস্তু যেরকম ছিল বিম্বটা তার সে ছোট হয়েছে। আমাদের রিটেন পার্টের 3 নম্বর কোশ্চেনের উত্তর বলছে যে এই 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব অর্থাৎ V4 ইকুয়াল কত, হোয়াট। এই মানটা বের করতে বলছে। আর এইটা বের করতে হলে আমাদের আগে মূল যে তড়িৎ প্রবাহ সেটা বের করতে হবে। তাহলে এখানে থেকে দেখো এটার এটা কীভাবে আছে, শ্রেণীতে আছে, সরি এটার এটা কীভাবে আছে, সমান্তরালে। এটাকে ধরলাম আমরা R1, এটাকে ধরলাম আমরা হলো R2, এটাকে ধরলাম আমরা R3। তার মানে R2 আর R3 কীভাবে আছে, সমান্তরাল আছে। তাহলে আমরা লিখতে পারি 1/Rp ইকুয়াল 1/R2 প্লাস 1/R3। তাহলে R2 R3 এখানে আসতে আছে R2 প্লাস R3। তাহলে এখানে থেকে RP ইকুয়াল আমরা বের করতে পারি R2 R3 বাই R2 প্লাস R3। দেখো R2 এর মান কত আছে আমাদের 2, আর R3 মান আছে কত আমার 4/2 প্লাস 4 8/6 ইকুয়াল আসতেছে আমার 4/3। তার মানে RP এর মান আমরা পাইলাম, RP এর মান পাইলাম হলো আমরা 4/3 ওহম। RP এর মান কত পাইলাম আমরা, 4/3 ওহম। এখন আসো যে এই RPটা R1 এর সাথে কীভাবে থাকবে, শ্রেণীতে। তাহলে RS ইকুয়াল আমি বলতে পারি R1 প্লাস RP। R1 এর মান আছে 2/3 আর এটা মান আছে 4/3। তাহলে আমার আসতে আছে 3 লসাগু করলে উপরে 6 ইকুয়াল আসতেছে হলো আমার 2 ওহম। তার মানে এই বর্তনীর টোটাল তুল্য রোধ পাইতেছি আমরা RS ইকুয়াল 2 ওহম। এখন আমরা জানি V ইকুয়াল কত, IRS, অর্থাৎ এখানে দেয়া I মানের কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে I ইকুয়াল আমরা বের করতে পারি, দেখো V/RS। V এর মান আছে আমার 2, RS এর মান 2, I এর মান কত পাচ্ছি আমি 1 অ্যাম্পিয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে I এর মান কত পাইলাম আমরা 1 অ্যাম্পিয়ার। এখন আসো যে এই যে 4 ওহম রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এরা পরস্পরের সাথে কীভাবে আছে, সমান্তরালে আছে। তার মানে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে আমার একই। তাহলে সেই কন্ডিশনে আমরা লিখতে পারি V4 ইকুয়াল IRP। V4 ইকুয়াল IRP, I এর মান 1, RP এর মান আমার 4/3।
তার মানে 4/3। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আসবে হলো আমার 1.33 ভোল্ট। কত আসবে আমার? 1.33 ভোল্ট। আমাদের রিটেনের 4 নম্বর অঙ্কটা অর্থাৎ সর্বলাস্ট অঙ্কটা, একটি কার্নো ইঞ্জিন T1 ইকুয়াল কত 900 কেলভিন, T2 ইকুয়াল 300 কেলভিন তাপমাত্রার মধ্যে কার্যরত। ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে 0.25 সেকেন্ড সময়ে 1200 জুল কাজ করে। উচ্চ তাপমাত্রার ধারক হতে, অর্থাৎ এই ইঞ্জিনটা যখন উচ্চ তাপমাত্রার তাপ উৎসে বসানো থাকে সেই ধারক হতে শক্তি স্থানান্তরের ফলে কার্যকরী পদার্থের এন্ট্রপি বৃদ্ধি পায়। এখন সেই এন্ট্রপি বৃদ্ধি বের করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কার্নোর চক্রের ক্ষেত্রে জানি, দেখো কার্নোর চক্রের ক্ষেত্রে যেটা জানি এরকম, যে এরকম একটা অপশন থাকে, এটা থাকে আমার এ, এটা আমার বি, এটা হলো আমার সি, এটা হলো আমার ডি। এখানে চাপ থাকে P1, আয়তন থাকে B1। এখানে চাপ P2, আয়তন থাকে P2, তাপমাত্রা হলো আমার T1। আর এই পার্টটা হলো উচ্চ তাপমাত্রার বা তাপ উৎস থেকে সে তাপ শোষণ করে বা শক্তির স্থানান্তর ঘটে, সেই তাপমাত্রা কত আমার T1। এখন সে শক্তি স্থানান্তর হয় অর্থাৎ Q1 পরিমাণ তাপ শোষিত হয় কার দ্বারা? কার্যকরী পদার্থ দ্বারা। তাহলে সেই ক্ষেত্রে আমার দেখো এই যে প্রথম এবিটা, এই এবিটা হচ্ছে হলো আমার সমষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ যখন ওই পিস্টন সহ সিলিন্ডারের ভিতর কিছু আদর্শ গ্যাস থাকে, ওই সিলিন্ডার যখন আমরা কোনো উচ্চ তাপমাত্রার তাপ উৎসের উপর বসাই, তখন ওই তাপ উৎস থেকে ওই সিলিন্ডারের ভিতর যে আমাদের আদর্শ গ্যাস থাকে সেগুলো কিছু তাপ শোষণ করে। সেটা কি পরিমাণ? Q1 পরিমাণ। এখন ওই কার্যকরী পদার্থের তাপমাত্রা হয় তখন T1। ওই মোমেন্টের তাপমাত্রা কোনো ডিফারেন্স হয় না, তার মানে সমষ্ণ প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমার কি কি দেওয়া আছে? আমার এখানে দেখো T1 দেওয়া আছে। কি দেওয়া আছে আমার এখানে? T1। তারপরে কি দেওয়া আছে সেটা দেখো, T2 দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে? T2। তারপরে কাজের পরিমাণের কথা বলছে আমার 1200 জুল। তাহলে এখানে থেকে আমরা যে কাজটা করি সেটা দেখো, যে আমরা কি কি করতে পারি। যে T1 ইকুয়াল আমার 900 কেলভিন, T2 ইকুয়াল 300 কেলভিন, কাজ আছে আমার 1200 কেলভিন। তাহলে আমরা যেটা জানি যে ইটা ইকুয়াল 1 - T2/T1, এটা আমরা জানি। ইটার পরিবর্তে আবার আমরা লিখতে পারি W/Q1, 1 - T2/T1, এটা আমরা বলতে পারি। এখন আমাদের সুবিধার্থে আমরা এইটাকে একটু মুছে দিব। প্রক্রিয়া কী ধরনের প্রক্রিয়া হয়েছে ওখানে? সমষ্ণ প্রক্রিয়া। W/Q1 1 - T2/T1। তাইলে দেখো W আমার আছে কত? 1200, তার মানে আমি লিখলাম 1200। আর Q1 এর মান আছে নাই, তার মানে ওটা আমরা বের করব 1। T2 এর মান কত আমাদের? 300, তার মানে আমি 300। T1 এর মান আছে কত আমার? 900। এখন দেখো তুমি যে 1200 বাই হলো আমার Q1, এখানে থেকে আমি 900 লসাগু করলাম, তাহলে এখানে আসা হলো আমাদের 900 মাইনাস হলো আমার 300, তাহলে উপরে থাকতেছে হলো আমার 600, নিচে থাকে হলো আমার 900। এটা আমি কাটলাম। তাহলে এই কন্ডিশনে আমাদের কি হয় সেটা দেখো। তাহলে আমরা কি পেলাম? এটা। তাহলে আমরা লিখতে পারি 1200 বাই হলো আমার Q1 ইকুয়াল কি আসতেছে আমাদের? এটাকে যদি আমরা 3 দ্বারা কাটি 2, এখানে 3 দ্বারা কাটলে 3, তাহলে আসতেছে 2/3। তাহলে Q1 ইকুয়াল আমরা কত লিখতে পারি সেটা দেখো, 3/2। 3/2 ইন্টু কত? 1200। এটা কাটলাম কত আমার? 600। তাহলে আমার Q1 এর মান আসতেছে আমার 1800 জুল। Q1 এর মান কত পাইতেছি আমরা? 1800 জুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে দেখো যে প্রথম যে প্রক্রিয়াটার কথা বলা হয়েছিল সেটা সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা কোনো পরিবর্তন হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন DS ইকুয়াল আমরা জানি DQ বাই কত জানি আমরা? T। এখন এই DQ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এখানে শুধু Q1 লিখতে পারি। আবার এই T এর পরিবর্তে লিখতে পারি আমরা T1। তাহলে দেখো Q1 এর পরিবর্তে আমি কত পাইছি? 1800, লিখলাম আমি 1800। T1 এর পরিবর্তে আমি কত পাইলাম? 900, লিখলাম আমি 900। তাহলে এটা দ্বারা কাটলে কত আসে আমার? 2। তার মানে দেখো তুমি এখানে
এন্ট্রপির পরিবর্তন পাচ্ছ হলো তুমি 2 জুল পার কেলভিন, 2 জুল পার কেলভিন।